সুধী ভক্তবৃন্দগণ, আমরা প্রত্যেকেই আমাদের কর্মফল অনুসারে জন্মগ্রহণ করে থাকি এবং কর্মফল অনুসারেই আমরা সন্ততি লাভ করে থাকি। আমাদের বংশে কে কোথা থেকে কখন এসে জন্মগ্রহণ করছে সেটা আমাদের কর্মের উপরে নির্ভর করে। কারো পুত্র মাতা পিতার সেবা করে, কারো পুত্র মাতা পিতাকে প্রহার করে, কারো পুত্র মাতা পিতাকে ত্যাগ করে চলে যায়, কারো পুত্র বা মাতা পিতাকে আদর করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া আদি পর্যন্ত সমস্ত কাজ গ্রহণ করেন, মাতৃভক্ত পিতৃভক্ত হয়ে থাকে। কারো পুত্র সাধু সন্ন্যাসী হয়ে যায়, কারো পুত্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী ইত্যাদি গমন করেন, কারো পুত্র বা উপনয়ন সংস্কার করে থাকেন। তো আমরা আজকে আমাদের 70টি গোত্রের সন্ধান আমি পেয়েছি। 70টি গোত্রের মধ্যে আজকে আমি 31টি গোত্রের নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন কোন গোত্রের কতগুলি প্রবর আছে এবং যে গোত্র থেকেই যে উপনয়ন সংস্কার গ্রহণ করবেন, তিনি যখন যজ্ঞ উপবীত তৈরি করবেন, অর্থাৎ পৈতা তৈরি করে ধারণ করবেন, তখন কতগুলি গিট দিবেন বা কতগুলা পেঁয়াজ দিবেন সেই পৈতা তৈরি করার সময়, সেখানে প্রবর অনুসারেই পেঁয়াজ দিতে হয়। তো বিভিন্ন গোত্রের বিভিন্ন রকম আছে, কারো 3টা, কারো 4টা, কারো 5টা, কারো 7টা ইত্যাদি প্রবর থাকে। সেই প্রবর অনুসারে তাদেরকে পেঁয়াজ দিয়ে তৈরি করতে হয় যজ্ঞোপবীত। এই জন্য এই পর্বতে আমি গোত্র সম্পর্কে আলোচনা করব এবং প্রবর সম্পর্কে আলোচনা করব, যাতে আপনারা প্রত্যেকের যজ্ঞোপবীত তৈরি করতে সাহায্য এবং সহযোগিতা হবে এতে। তো রাধে রাধে, আসুন আমরা আরম্ভ করব এই যজ্ঞ উপবীত কিভাবে আপনারা তৈরি করবেন। তো আমাদের সনাতন ধর্মাবলম্বীর মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণেরই উপনয়ন সংস্কারের বিধান আছে, কিন্তু শূদ্রের উপনয়ন সংস্কার নাই। তথাপিও শূদ্র যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, সদাচারী প্রসাদভোজী হয়ে যান, তাহলে তিনিও সেই ক্ষেত্রে উপনয়ন সংস্কার করতে পারেন। যদিও ব্রাহ্মণের মাতৃগর্ভ হইতে গণনা করে 5 বৎসর বয়স হইতে 12 বৎসরের মধ্যে, ক্ষত্রিয়ের মাতৃগর্ভ গণনা করে 8 বৎসর হইতে 16 বৎসরের মধ্যে, আর বৈশ্যের উপনয়ন সংস্কার হলো মাতৃগর্ভ হইতে গণনা করে 12 বৎসর হইতে 24 বৎসরের মধ্যে উপনয়ন সংস্কার। শূদ্রদেরকে মহাপাশ্চিত্র করার পরে বা বিষ্ণুমন্ত্রে দীক্ষা নিয়ে তারপর উপনয়ন সংস্কার হয়ে থাকে। রাধে রাধে, সনাতন ধর্মাবলম্বী সকল মানুষেরই পূজা পাঠ, উৎসব অনুষ্ঠান, সংকল্প আদি করতে গেলে প্রত্যেকের গোত্র উচ্চারণ করতে হয়। বিশেষ করে যদি কেউ উপনয়ন সংস্কার করে, তাহলে তার যজ্ঞ উপবীত তৈরি করার সময় যে গোত্রের যতগুলা প্রবর আছে তাকে ততগুলাই গিট্ট দিতে হয় সেই যজ্ঞ উপবীতের মধ্যে। তাই আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু গোত্রের কথা আলোচনা করব। যেমন ধরো দেবনাথ বা নাথ, তাদের যোগী বলা হয়। তারা হলেন শিবগোত্র। ভগবান শিবের কণ্ঠ হইতে এদের সৃষ্টি হয়েছে। শিবগোত্রের প্রবর ঋষিদের নাম হল শিব, শম্ভু, সরজু, ভূধর, আপলবত। তো তারা যখন পৈতা তৈরি করেন, তখন এই 5 নামে 5টি গিট্ট দিয়ে থাকেন। পরাশর গোত্র, পরাশর মুনির বংশধরদের বলা হয়
পরাশর গোত্র। তিনি ছিলেন বশিষ্ঠ মুনির পৌত্র, মানে ছেলের দিকের নাতি, যিনি ঋষি পুলস্তর কাছে বিষ্ণু পুরাণ শ্রবণ করে তা মৈত্রী মুনির কাছে বর্ণন করেছিলেন। তার পুত্র ছিলেন মহাভারত রচয়িতা ব্যাসদেব। তাদের গোত্র কয়টি শ্রবণ করেন। প্রবর ঋষিরা ছিলেন বৈশিষ্ট্য, শাস্ত্রী, পরাশর। তাই পরাশর গোত্রের লোক যারা, তারা পৈতা তৈরি করতে গেলে সেই পৈতার মধ্যে, যজ্ঞোপবীতের মধ্যে 3টি গিট দিয়ে থাকেন। প্রত্যেকের গোত্র অনুসারে, প্রবর অনুসারেই সেখানে যজ্ঞ উপবীতের মধ্যে গ্রন্থি দেওয়া হয়ে থাকে। বিষ্ণু গোত্র। বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু গোত্র। বিষ্ণু গোত্রের প্রবর ঋষিদের নাম বিষ্ণু, বুদ্ধি, কৌরব, এই 3টি। তাই বিষ্ণু গোত্রের যারা আছেন তারা যজ্ঞ উপবীত তৈরি করার সময় যজ্ঞ উপবীতের মধ্যে 3টি গ্রন্থি দিয়ে থাকেন এবং গ্রন্থি দেওয়ার সময় তারা এই 3 প্রবরের নাম উচ্চারণ করে থাকেন। শক্তি গোত্র। শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র। তিনি অঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন। শক্তি গোত্রের প্রবর ঋষিদের নাম হল বৈশিষ্ট্য, শক্তি, পরাশর। তাই এই শক্তি গোত্রের যারা উপনয়ন সংস্কার হয়েছেন তাদের পৈতা বা যজ্ঞ উপবীত তৈরি করার সময় সেটার মধ্যে 3টি গ্রন্থি দেওয়া হয় এবং 3 গ্রন্থিতে এই 3 ঋষিদের নাম উচ্চারণ করে গ্রন্থি দেওয়া হয়ে থাকে। অগস্ত্য গোত্র। অগস্ত্য ঋষির বংশধরদেরকে বলা হয় অগস্ত্য গোত্র। দেবতা মিত্র বরুণের ঔরসে এবং উর্বশীর গর্ভে তার জন্ম। পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন এক গণ্ডূষের দ্বারা। বনবাসকালে ভগবান রাম অগস্ত্য মুনির আশ্রম থেকে অক্ষয় তূর্ণিক দয়, বৈষ্ণব ধনু এবং মহান অস্ত্র প্রাপ্ত হন। অগস্ত্য গোত্রের প্রবর ঋষিরা হলেন অগস্ত্য, জৈমিনী, দধিচি। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার হয়েছেন তারা পৈতা তৈরি করার যে সময়, যজ্ঞোপবীত তৈরি করার সময় 3টি গ্রন্থি এই 3 ঋষির নামে দিয়ে থাকেন, অগস্ত্য, জৈমিনী, দধিচি। এই হলো তাদের 3টি প্রবর। কাত্যায়ন গোত্র। কাত্যায়ন ঋষির বংশধরদের বলা হয় কাত্যায়ন গোত্র। অযোধ্যা রাজা দশরথের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্যায়ন। তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন। প্রবর ঋষিদের নাম হল অত্রি, ভৃগু, বৈশিষ্ট্য। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার করেন তাদের পৈতার মধ্যে 3টি করে গ্রন্থি দিতে হয়, 3 ঋষিদের নাম উচ্চারণ করে। বিশ্বামিত্র গোত্র। বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র।
ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে। তাছাড়া শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও আছে। বিশ্বামিত্র গোত্রের প্রবর ঋষিদের নাম তিনটি: বিশ্বামিত্র, মরীচি, কৌশিক। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার করেন বা যারা পৈতা তৈরি করেন, যজ্ঞোপবীত তৈরি করেন, তারা সেই পৈতাতে 3টা পেঁচ দিয়ে থাকেন। আর 3টা পেঁচ দেওয়ার সময় এই 3টি প্রবরের নাম উচ্চারণ করে থাকেন: বিশ্বামিত্র, মরীচি, কৌশিকী। বৃহস্পতি গোত্র। দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র। তিনি ছিলেন ব্রহ্মা পুত্র, অঙ্গিরা পুত্র। তিনি দেবগণদের একাধিকবার রক্ষা করেছিলেন। ভরদ্বাজ মুনি তার পুত্র ছিলেন। প্রবর ঋষিরা হলেন কপিল, বৃহস্পতি, পার্বণ। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার করেন, তারা যজ্ঞ উপবীত তৈরি করার সময় যজ্ঞ উপবীতের মধ্যে 3 ঋষির নাম উচ্চারণ করে 3টি পেঁচ দিয়ে থাকেন, সুতা দিয়ে এবং গ্রন্থি দিয়ে থাকেন। অত্রি গোত্র। অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রি গোত্র। তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্তঋষির মধ্যে অন্যতম ছিলেন। তারও স্ত্রী অনুসূয়া কথা আলোচনা করা আছে। যাই হোক, মাতা অনুসূয়ার পুত্রত্রয় হলেন মহিষী দুর্বাসা, সোম এবং ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ। অত্রিগোত্রের প্রবর ঋষিরা হলেন অত্রি, আত্রেয়, শতা, তপ। তো এই গোত্রে যারা উপনয়ন সংস্কার করে থাকেন, তারা পৈতা যখন তৈরি করেন যজ্ঞোপবীত, তখন সেখানে 3টি পেঁচ দেন এবং 3টি ঋষির নাম উচ্চারণ করে থাকেন: অত্রি, আত্রেয়, শতা, তপ। এইভাবে গোত্র অনুসারী প্রত্যেককে পৈতা তৈরি করতে হয়। মৌদগল্য গোত্র। মৌদগল ঋষির বংশধরদের বলা হয় মৌদগল্য গোত্র। চন্দ্রবংশীয় হর্ষাস্যের পুত্র মুদগল থেকেই তার উৎপত্তি হয়েছে। মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল। প্রবর ঋষিরা হলেন 5 জন এবং প্রবর ঋষিদের নাম হল ঔর্ব, চাবন, ভাগর্ব, আপলুবৎ, যমদগ্ন। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার গ্রহণ করিয়াছেন, তারা যখন যজ্ঞোপবীত তৈরি করবেন, তখন 5টা পেঁচ দিতে হয় সুতা দিয়ে। এই 5 জন ঋষির পর্ব নাম উচ্চারণ করে দিতে হবে। তাই এই মৌদগল্য গোত্রের কথা আপনাদের নিকটে আলোচনা করলাম। গৌতম গোত্র। গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র। গৌতম ঋষি এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন। রামায়ণে মহিষী গৌতম ও মাতা অহল্যার কাহিনী আমরা সকলেই জানি, আমাদের জানা আছে। গৌতম গোত্রের প্রবর ঋষিদের নাম হল 5টি। কি? গৌতম, অঙ্গিরস, বার্যস্পত্য, অপসার, নৈ, ধ্রুব। তাই এই গোত্রের লোক যারা উপনয়ন সংস্কার হয়েছে,
তারা যখন যজ্ঞ পবিত্র তৈরি করেন তখন সুতার মধ্যে 5টা পেঁচ দিতে হয় এবং 5 জন ঋষির নাম সেখানে উল্লেখ করতে হয়। তাই গৌতম গোত্রের কথা আলোচনা করা হলো। গর্গ গোত্র। গর্গ ঋষি বংশধরদের বলা হয় গর্গ গোত্র। জ্যোতিষবিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন। তার পুত্র গার্গী ছিলেন। গার্গী সংহিতার রচয়িতা ছিলেন। গর্গগোত্রের প্রবর ঋষিদের নাম 3টি: গার্গ, মান্ডব্য, কৌস্তুভ। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার করেন তারা পৈতা তৈরি করার সময় তাদেরকে 3টি পেঁচ 3 ঋষির নাম উচ্চারণ করে দিতে হয়। অঙ্গিরস গোত্র। অঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় অঙ্গিরস গোত্র। তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন। সপ্তঋষির মধ্যে একজন ছিলেন। এই গোত্রের প্রবর ঋষিরা 3 জন: অঙ্গিরস, বশিষ্ঠ, বার্হস্পৃত্য। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার নিয়েছেন তারা যখন যজ্ঞোপবীত তৈরি করবেন তখন এই 3 ঋষির নামে 3টি পেঁচ দিতে হয় সুতার মধ্যে। কৌশিক গোত্র। কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র। লঙ্কা জয় করে ফিরে এসে ভগবান রামকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যায় এসেছিলেন কৌশিক ঋষি। তাই কৌশিক গোত্রের প্রবর ঋষিদের নাম 3টি: কৌশিক, অত্রি, জামদগ্ন। এই গোত্রের যারা উপনয়ন সংস্কার করেন তারা যজ্ঞ পবিত্র তৈরি করার সময় সুতার মধ্যে 3 ঋষির নাম উচ্চারণ করে 3 প্রবরের নাম উচ্চারণ করে 3টি পেঁচ দিতে হয়। কুশিক গোত্র। কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র। কুশিক সোমবংশীয় নরপতি ছিলেন এবং কুশলের অন্যতম পুত্র ছিলেন। কৌশিক গোত্রের ঋষিদের নাম কৌশিক, কৌশিক, বিশ্বামিত্র। তাই এই গোত্রের লোক যারা উপনয়ন সংস্কার করেন তারা যখন যজ্ঞ উপবীত তৈরি করেন তখন এই 3 ঋষির নাম অনুসারে সুতার মধ্যে 3টি পেঁচ দিতে হয়। আত্রেয় গোত্র। আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র। তিনি হলেন অত্রি ঋষির বংশধর। ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে, মানে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে। আত্রেয় গোত্রের প্রবর ঋষিদের নাম 3টি আছে: আত্রেয়, শাতা, তপ, সাংখ্যক্ষ। তাই এই ঋষি এই গোত্রের যারা উপনয়ন সংস্কার নিয়েছেন তারা যখন পৈতা তৈরি করবেন যজ্ঞোপবীত তখন সুতার মধ্যে 3টি পেঁচ দিবেন এই 3 প্রবর নাম অনুসারে। ঘৃত কৌশিক গোত্র। ঘৃত কৌশিক ঋষির বংশধরদের বলা হয় ঘৃত কৌশিক গোত্র। তিনি ঋষি কৌশিকেরই পুত্র ছিলেন। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন কুশিক, কৌশিক, ঘৃত,
কৌশিক। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার হয়েছে তারা যখন যজ্ঞ উপবীত তৈরি করবেন তখন তাদের গোত্রের প্রবর অনুসারে 3 ঋষির নাম উচ্চারণ করে 3 বার পেঁচ দিবেন সুতার মধ্যে। শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি উর্বের নাতি ছিলেন, অর্থাৎ পৌত্র ছিলেন। শৌনক গোত্রের প্রবর ঋষিদের নাম 3টি পাওয়া যায়: শৌনক, শৌনক এবং গৃৎসমদ। এই 3টি প্রবর পাওয়া যায়। তাই ওই গোত্রের যারা উপনয়ন সংস্কার নিয়েছেন, পৈতা তৈরি করবেন যজ্ঞ উপবীত, তখন তারা 3 ঋষির নাম উচ্চারণ করে সুতার মধ্যে 3টি পেঁচ দিবেন। ধন্বন্তরী গোত্র। ধন্বন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধন্বন্তরী গোত্র। তিনি একজন আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসক, বৈদ্য, সুচিকিৎসক তথা ছিলেন। সমুদ্র মন্থনের সময় তিনার উৎপত্তি হয়েছিল, অমৃতের কলস নিয়ে তিনি উঠেছিলেন। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন 5 জন: গৌতম, অপসার, আঙ্গিরস, বাইরহ, স্পৃত্য, নৈ, ধ্রুব। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার নিয়েছেন তারা যখন যজ্ঞ উপবীত তৈরি করবেন তখন তাদের প্রবর অনুসারে এই 5 জন ঋষির নাম দিয়ে 5টি পেঁচ দিতে হয় পৈতার মধ্যে। তারপরে গ্রন্থি দিয়ে পৈতা তৈরি করতে হয়। জাতুকর্ণ গোত্র। জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র। তিনি আত্রীয় ঋষির প্রধান শিষ্য ছিলেন। একটি দুষ্প্রাপ্য আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছিলেন তিনি। জাতুকর্ণ গোত্রের প্রবর ঋষিরা হলেন বৈশিষ্ট্য, অত্রি, জাতুকর্ণ। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার গ্রহণ করেছেন তারা যখন স্বহস্তে যজ্ঞ উপবীত তৈরি করবেন তখন সুতার মধ্যে 3 প্রবর উচ্চারণ করে, অর্থাৎ 3 ঋষির 3 প্রবর নাম উচ্চারণ করে সুতার মধ্যে পেঁচ দিবেন, দিয়ে পৈতা তৈরি করিবেন। এটি হলো নিয়ম, তাই আলোচনা করা হলো। কৃষ্ণাত্রেয় গোত্র। কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র। হরিবংশ পুরাণে এই মহিষীর নাম উল্লেখ আছে, পাওয়া যায়। এই গোত্রের প্রবর ঋষিদের নাম হল কৃষ্ণাত্রেয়, আত্রেয়, আবাস। তাই এই গোত্রের যারা আছেন তারা যদি উপনয়ন সংস্কার নিয়ে থাকেন তাহলে যজ্ঞ উপবীত তৈরি করার সময় এই 3 প্রবর নাম উচ্চারণ করে সুতার মধ্যে 3টি পেঁচ দিবেন। তাই কৃষ্ণাত্রেয় গোত্রের বিষয়ে আলোচনা করা হলো। বৃদ্ধি গোত্র। বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র। এই গোত্রের প্রবর ঋষিদের নাম 3টি: কুরু, আঙ্গিরস, বাইরহস্পত্য। তাই এই গোত্রের লোকেরা যারা উপনয়ন সংস্কার করেছেন তারা যখন যজ্ঞ উপবীত তৈরি করবেন সুতার মধ্যে 3টি পেঁচ দিয়ে এই 3টি প্রবরের নাম
উচ্চারণ করবেন। কৌণ্ডল্য গোত্র কাকে বলে? কৌণ্ডল্য ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডল্য গোত্র। স্কন্দ পুরাণে এই বৈদিক ঋষির নাম উল্লেখ মিলে। এই ঋষির প্রবর ঋষিদের নাম তিনটি আছে: কৌণ্ডল্য, স্তিমিক, কোৎস। তাই এই গোত্রের যারা উপনয়ন সংস্কার নিয়েছেন তারা যখন যজ্ঞ উপবীত তৈরি করবেন তখন এই তিন প্রবরের তিন ঋষির নাম উচ্চারণ করে সুতার মধ্যে 3টি পেজ দিয়ে তারপরে গ্রন্থি দিতে হয়, দিয়ে পৈতা তৈরি করতে হয় যজ্ঞ উপবীত। যমদগ্নি গোত্র কাকে বলা হয়? যমদগ্নি ঋষির পুত্র ছিলেন যমদগ্নি। যমদগ্নি ঋষির বংশধরে যারা জন্ম নিয়েছেন তাদেরকে যমদগ্নি গোত্র বলা হয়। এক কথায় তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা। এই গোত্রের প্রবর ঋষিদের নাম হলো 3টি: যমদগ্নি, বৈশিষ্ট্য, উর্ব। এই গোত্রের লোকেরা যারা উপনয়ন সংস্কার মন্ত্র পেয়েছেন তারা যখন তাদের যজ্ঞ উপবীত পৈতা তৈরি করবেন তখন এই 3 প্রবরের নাম উচ্চারণ করে সুতার মধ্যে 3টি পেজ দিতে হবে, তারপরে অন্যান্য গ্রন্থি দিয়ে পৈতা তৈরি করতে হয়। শার্বণ্য গোত্র। শার্বণী মুনির বংশধরদের বলা হয় শার্বণ্য গোত্র। তিনি ছিলেন ভৃগু ঋষির ভৃগুবংশীয় হরির পুত্র। নৈমিষারণ্য নিবাসী একজন মহা তপস্বী তেজস্বী ছিলেন। তার প্রার্থনায় বায়ুদেব তার কাছে পুরাণ কথা কীর্তন করেন। তো এই শার্বণ্য ঋষির গোত্রের 5 জন ঋষি ছিলেন, প্রবর 5টি: ঔর্ব, চাবন, ভার্গব, যমদগ্নি, আপলুবৎ। তাই এই শার্বণ্য গোত্র যারা উপনয়ন সংস্কার হন তারা যখন পৈতা তৈরি করেন, যজ্ঞ উপবীত তৈরি করেন, তখন ওর মধ্যে সুতার মধ্যে 5টা পেজ দিতে হয়। এই 5 জন ঋষির নাম উচ্চারণ করে: ঔর্ব, চাবন, ভার্গব, যমদগ্নি, আপলুবৎ। এই হল শার্বণ গোত্র প্রবর। বাৎস গোত্র। বাৎস ঋষির বংশধরদের বলা হয় বাৎস গোত্র। ইনি ভৃগুবংশীয় হরির পুত্র ছিলেন, অর্থাৎ শার্বণী মনুর ভ্রাতা ছিলেন। তাই বাৎস গোত্রের প্রবর ঋষিদের নাম শার্বণী গোত্রের প্রবর ঋষিদের নামের মতনই সমান, বরাবরই। 5টি প্রবর আছে এদের: ঔর্ব, চাবন, ভার্গব, যমদগ্নি, আপলুবৎ। তাই বাৎস গোত্রের থেকে যারা উপনয়ন সংস্কার নিয়েছেন তারা যখন যজ্ঞ উপবীত তৈরি করবেন তখন সেই পৈতার সুতার মধ্যে 5টা পেজ দিবেন। এই 5টা প্রবরের নাম উচ্চারণ করে তারপরে যে সমস্ত গ্রন্থি দেওয়ার বিধিবিধান আছে সেই সমস্ত গ্রন্থি দিয়ে এই যজ্ঞ উপবীত তৈরি করতে হইবে।
আলম্যান গোত্র কাদেরকে বলা হয়? আলম্যান ঋষির বংশধরদের বলা হয় আলম্যান গোত্র। ইনি একজন বৈদিক ঋষি ছিলেন। আলম্যান গোত্রের প্রবর ঋষিদের নাম হল আলম্যান, সাংকায়ন, শাক্তায়ন। তাই আলম্যান গোত্র থেকে যারা উপনয়ন সংস্কার গ্রহণ করেছেন, তারা যখন যজ্ঞ উপবৃত্ত তৈরি করবেন, তখন সেই পৈতার মধ্যে এই 3 প্রবর নাম উচ্চারণ করে 3টি পেজ দিয়ে তারপরে 3টি গ্রন্থি দিয়ে পৈতা তৈরি করতে হয়। এই জন্য আলম্যান গোত্রের কথা আলোচনা করা হলো। কাশ্যপ গোত্র কাকে বলা হয়? কশ্যপ ঋষির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে। ইনি ব্রহ্মার পুত্র মরীচির ঔরসে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই কাশ্যপ মুনি। তিনি দক্ষ প্রজাপতির 13টি কন্যাকে বিবাহ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাহা উল্লেখ আছে। কশ্যপ দেবদত্তাদির জন্মদাতা ছিলেন। কশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম 3টি: কশ্যপ, অনসার, নৈ, ধ্রুব। তাই কশ্যপ ঋষি বা কশ্যপ গোত্র থেকে যারা উপনয়ন সংস্কার করেছেন, যজ্ঞ উপবিদ বা পৈতা তৈরি করেন, তখন তারা এই 3 প্রবর নাম উচ্চারণ করে পৈতাতে 3টি পেজ দিয়ে তারা পৈতা তৈরি করে থাকেন যজ্ঞ উপবিত। বর্তমানে বাজারে যে সমস্ত পৈতা কিনতে পাওয়া যায়, এই সবগুলি কাশ্যপ গোত্রীয় পৈতাই দেখা যায় এবং পাওয়া যায়। 3টি পেজ দিয়ে তারা তৈরি করে থাকে। আর এত ভিন্ন যারা নিজের হাতে তৈরি করেন, তারা তখন তাদের প্রয়োজন মতো নাম অনুসারে, প্রবর অনুসারে পৈতা তৈরি করতে পারেন। ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ ঋষির বংশধরদেরকে বলা হয় ভরদ্বাজ গোত্র। ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন। কথিত আছে যে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা ঘৃতাচির প্রেমে তিনি পড়ে যান, আর তার পুত্র মহাভারতের রথী আচার্যের দ্রোণ। ভরদ্বাজ গোত্রের প্রবর ঋষিদের নাম 3টি: ভরদ্বাজ, আঙ্গিরস, বার্হিজ্য, স্পত্য। তাই ভরদ্বাজ গোত্র থেকে যারা উপনয়ন সংস্কার মন্ত্র দীক্ষিত হয়েছেন, তারা যখন স্বহস্তে যজ্ঞ উপবীত তৈরি করবেন, তখন এই 3 ঋষির নাম উচ্চারণ করতে হবে। যেহেতু ভরদ্বাজ গোত্রের প্রবর 3টি, এই 3 নাম উচ্চারণ করে আপনারা পৈতা তৈরি করার সময় সুতার মধ্যে 3টি পেজ দিবেন। শাণ্ডুল্য গোত্র কাদেরকে বলা হয়? শাণ্ডুল্য ঋষির বংশধরদেরকে শাণ্ডুল্য গোত্র বলা হয়। শাণ্ডুল্য ছিলেন ব্রহ্মার পুত্র, প্রচেতার পৌত্র, মানে পুত্রের পুত্র, পৌত্র। তিনি ছিলেন ভক্তিসূত্রের প্রণেতা, তাই তাকে ভক্তিমার্গের পথ প্রদর্শক বলা হয়। শাণ্ডুল্য গোত্রের যে প্রবর ঋষিগণ আছেন, তা হলো 3টি: শাণ্ডুল্য, আশিত, দেবল। সুতরাং শাণ্ডুল্য গোত্রীয় যারা উপনয়ন সংস্কার গ্রহণ করেছেন,
তারা যখন স্বহস্তে যজ্ঞ উপবীত তৈরি করবেন, তখন সেই পৈতার মধ্যে সুতা দিয়ে যখন 3টি পেঁচ দেওয়া হয়, তখন এই 3 ঋষির নাম উল্লেখ করেই সুতার পেঁচ দিতে হয়। শাণ্ডুল্য, আশিত, দেবল। এই হলো শাণ্ডুল্য গোত্রের পর্ব প্রবর্গ সম্পর্কে আলোচনা করলাম। রাধে রাধে।